এবার গতকালকে আমরা শুরু করছিলাম, ইনস্টিটিউট থেকে কেউ আছেন? ইসলাম, আপনি কি আছেন নাকি ইনস্টিটিউটে? ইনস্টিটিউটে আছেন নাকি? ও আচ্ছা, আমি ক্লাস শুরু করব। হ্যাঁ, শুরু করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। শুরু করি। গতকালকে আমরা যে চ্যাপ্টার শেষ করছিলাম, ইংলিশ ল, অল্টারনেটিভ ইংলিশ ল। আপনার বাসায় তো সবাই দেখছেন নাকি? বাসায় কি দেখছেন? একদিন বলেন, আমাদের ওই যে শেয়ারিং এ আস্তে আস্তে ক্লাস আমরা 5 মিনিট রিভিউ করি, সমস্যা নেই। স্যার একটা কোশ্চেন ছিল গত ক্লাসের উপর। হ্যাঁ বলেন। স্যার ডিসেম্বর 19 একটা কোশ্চেন আসছিল, ইলাস্ট্রেট দ্য অপারেশন অফ doctrine of precedent by reference of the essential elements of the tort of negligence and its application of professional advisor. স্যার এই কোশ্চেনটার আনসার যেটা এটা কি স্যার নেইবারিং যে একটা আছে আমাদের নেইবার প্রিন্সিপাল, ওখানে যে তিনটা ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট তো আমরা পড়ছি। ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্টটা প্রেসিডেন্ট থেকে আসবে, তারপর আসতে হচ্ছে কি ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট। তারপর বলেন কোশ্চেনের পাঁচটা। স্যার কোশ্চেনটা আবার করব। বলেন, illustrate the operation of the doctrine of precedent by reference to the essential element of the tort of negligence তারপর টর্ট অফ নেগলিজেন্স। and its application to professional advisor. প্রফেশনাল অ্যাডভাইজার। টর্ট অফ নেগলিজেন্স, টর্ট অফ নেগলিজেন্সের থেকে আমরা নেগলিজেন্সে প্রফেশনাল অ্যাডভাইজার হিসেবে আমরা যেটা পাইছিলাম, যেটা নেইবারিং প্রিন্সিপাল থেকে লাস্ট যেটা, সেটা হচ্ছে আপনার প্রফেশনাল অ্যাডভাইজার। আর টর্ট অফ নেগলিজেন্স, প্রফেশনালের জন্য টর্ট অফ নেগলিজেন্স কোনটা সেটা আমরা আলোচনা করব। টর্ট অফ নেগলিজেন্স আমরা পড়ছি, জুডিশিয়াল প্রেসিডেন্ট আমরা পড়ছি। এই দুইটা জিনিস আমরা আলোচনা করব। ক্লিয়ার? আমরা দুইটা পয়েন্ট পড়ছি, ডক্ট্রিন অফ জুডিশিয়াল প্রেসিডেন্ট, এটা হচ্ছে ডক্ট্রিন অফ প্রেসিডেন্ট। তারপর টর্ট অফ নেগলিজেন্স, এই দুইটা জিনিস আপনি ডিটেইলস আলোচনা করবেন। হ্যাঁ, ওই ডিউ টু প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি বেশি এমফাসাইজ করবেন এখানে। দেখা যাচ্ছে এটাতে আমরা ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার।
আমরা একটা ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছি। জি স্যার। আমাকে গত ক্লাসে বলছিলাম যে আমরা ল অফ এমপ্লয়মেন্ট করবো আজকে চ্যাপ্টার, কিন্তু ডিউ টু মাই কোর্স আউটলাইন, according to my course outline, we'll say that today chapter will be contract, law of contract. So after completing law of contract, then we will start it, our next chapter, law of employment. So today we will discuss about law of contract. This is the most important chapter, both for your service life, both for your professional life, and as well as your exam. ল অফ কন্ট্রাক্ট আপনি এক্সামিনেশনে আপনি 25% ওয়েটেজ পাবেন, ঠিক আছে। আমরা যদি দেখি আমাদেরকে, আমরা একটু প্রথম ফার্স্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের কোর্স আউটলাইনটা কি, ওখানে আমরা দেখেছিলাম লেকচার 1 এইভাবে আমরা সাজাইছি। লেকচার 1 ইন্ট্রোডিউসিং, ওভারভিউ, আইসিএমএবি। আপনারা যারা ফার্স্ট ক্লাসে, আপনারা যারা আইসিএমএবি নতুন রেগুলার স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট রেগুলার যারা, তারা অবশ্যই এটা পাইছেন। অন্যরা পেয়েছেন কিনা আমি জানি না। ইন্ট্রোডিউসিং এটা আমরা লেকচার 1-এ আমরা কমপ্লিট করছি। দেন হচ্ছে লেকচার 2 ইথিক্স এন্ড বিজনেস, লেকচার 3 ইথিক্স এন্ড বিজনেস, লেকচার 4 হচ্ছে ইথিক্স এন্ড বিজনেস, লেকচার 5 ইথিক্স এন্ড বিজনেস, লেকচার 6 ইথিক্স এন্ড বিজনেস, লেকচার 7 লেকচার নাম্বার 7 ইথিক্যাল কনফ্লিক্ট, লেকচার নাম্বার 8 ইথিক্যাল কনফ্লিক্ট। দেন আমরা লেকচার নাম্বার 9, কিন্তু আমরা ইথিক্যাল কনফ্লিক্টে আরেকটা ক্লাস বেশি নিয়েছি, আমরা লেকচার 9 ইথিক্যাল কনফ্লিক্টে নিয়েছি। দেন হচ্ছে লেকচার 9 হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, আমরা লেকচার 10 এখানে পড়াইছি। লেকচার 11 কর্পোরেট গভর্নেন্স পড়াইছি। লেকচার 12 কর্পোরেট গভর্নেন্স পড়াইছি। তারপর হচ্ছে লেকচার 13 আমরা কম্পারিজন অফ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম। হ্যাঁ, 13 and 14 দুইটা চ্যাপ্টার, আর দুইটা এখানে আমরা একটা লেকচার কম পড়াইছি, কম্পারিজন অফ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম। আমরা এখন আমরা শুরু করব ল অফ কন্ট্রাক্ট। Before going to new chapter, I want to review the previous chapter, especially the comparison of law with alternative legal system. আপনার ল অফ কন্ট্রাক্টে দেখবেন আমরা কয়টা ক্লাস করব। ল অফ কন্ট্রাক্ট কে আমরা টোটাল 6টা ক্লাস, মিনিমাম 6টা ক্লাস নেব। তার চেয়ে বেশিও যদি সম্ভব হয় বেশিও নিতে পারি। হ্যাঁ, মিনিমাম 6টা ক্লাস নিব ল অফ কন্ট্রাক্ট। আমাদের 25% weightage marks will be carried from this chapter. So this is a very important chapter for our exam as well as our personal life. Before going to new chapter, we want to share the previous chapter review of previous chapter. কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমরা যে চ্যাপ্টার শেষ করছি, কম্পারিজন অফ ল উইথ অল্টারনেটিভ লিগ্যাল সিস্টেম, এখানে আমরা কি কি আলোচনা করছি একজন বলেন তো, রিভিউ করি আমরা একটু 5 মিনিট। এখানে আমাদের ছিল টর্ট অফ নেগলিজেন্স, তারপর নেইবার প্রিন্সিপাল, শরিয়া ল। সিরিয়াল থেকে বলেন, সিরিয়ালি বলেন। সিভিল ল এন্ড ক্রিমিনাল ল। এরপর আমরা সিভিল ল এন্ড ক্রিমিনাল ল এর মধ্যে পার্থক্য শিখেছি। এরপর আমরা শিখেছি সোর্সেস অফ ল। সোর্সেস ল এর মধ্যে আমরা পড়েছি কাস্টমস অথবা কমন ল, ইকুইটি, স্ট্যাটিউট অথবা লেজিসলেশন, ইউরোপিয়ান ল এন্ড আদার সোর্সেস। এরপর আমরা পড়েছি জুডিশিয়াল প্রেসিডেন্ট। এরপর আমরা লেকচার 13-এ চলে গিয়েছিলাম। লেকচার 13-এ কি আমরা টর্ট অফ নেগলিজেন্স পড়েছি। এর পাশাপাশি পড়েছি নেইবার প্রিন্সিপাল। নেইবার প্রিন্সিপালের মধ্যে 3টি এলিমেন্টস রয়েছে, এই 3টিও পড়েছি। এরপর মধ্যে আমরা ইংলিশ লিগ্যাল সিস্টেম গুলো স্যার এগুলো দেখতে বলেছেন, যেখানে সিভিল কোড স্ট্রাকচার এন্ড ক্রিমিনাল স্ট্রাকচার এগুলো বলেছেন, আপনি একটু বই থেকে দেখে নেওয়ার জন্য। এরপর লেকচার 14-এ গিয়েছিলাম। লেকচার 14-এ শরিয়া লটা আপনি ফোকাস করেছিলেন, এখানে এলিমেন্টস আর হচ্ছে স্যার আপনি পিলার্স গুলো পড়িয়েছিলেন। তাহলে এই যে আমরা আলোচনা করলাম, এর ভিতরে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু রিভিউ করতে পারেন, কারো কোনো দরকার হলে আমি একটু শেয়ার করতে পারি।
কোনো কোশ্চেন আছে প্রিভিয়াস চ্যাপ্টারে? একদিন একটা কোশ্চেন করলেন আপনার প্রিভিয়াস কোশ্চেন ইয়ার দিকে সম্ভবত আপনারা শুনতে পাচ্ছেন দেন আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার একটা কোয়েশ্চেন ছিল আমার, একটা কোয়েশ্চেন এসেছিল হাউ সিভিল and criminal law regulate human behavior in a society। এখানে স্যার কোনটাকে ফোকাস করব আপনার লেকচার শিটের? সেটা হচ্ছে আপনার শুরুতেই দেখবেন ইন্ট্রোডাকশনে যেটা আছে ইন্ট্রোডাকশনগুলো লিখবেন, তারপর হচ্ছে সিভিল ল ক্রিমিনাল ল কি, আপনি ক্রিমিনাল ল সিভিল ল যখন আপনার ডেফিনিশনটা দিবেন তার পরবর্তীতে আপনি এই দুটাকে হারমোনাইজ করে দিবেন যে এই যে ডেফিনিশনটা আমরা দেখলাম তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাইলাম। যদি আমরা সিভিল ল ক্রিমিনাল ল যদি না থাকতো, যে আইন না থাকতো, তাহলে আমাদের এটা সবগুলোই এলোমেলো হয়ে যেত। তাহলে এই যে রেগুলেট করতেছে, রেগুলেট কিসের মাধ্যমে করতেছে? মানব সভ্যতাকে যথাযথভাবে সুন্দরভাবে চালানোর জন্য এবং তাদেরকে সিভিলাইজেশনের জন্যই বোথ ল ইনক্লুডেড। আমার বইয়ে সিটের ইন্ট্রোডাকশনটা দেখবেন। কার কার কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? তাহলে আমি সামনের দিকে আগাচ্ছি, নতুন চ্যাপ্টার আমরা শুরু করতেছি। আমরা দেখবো ল কন্ট্রাক্টে এক্সপ্লেইন হাউ দ্য ল ডিটারমিনস দ্য, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো আসলে আপনাদের সিলেবাসের পয়েন্ট। আপনার সীমা টেক্সটবুকে সিলেবাসে এইভাবে দেওয়া আছে, আমি সেইভাবেই সেগুলোকে ভাগ করে নিচ্ছি। Explain how the law determines the point at which a contract is formed and the legal status of contractual terms. এটার এই এর আন্ডারে হচ্ছে the essential elements of a valid simple contract. Before going to law of contract, we know every person, everyone should do our daily activities as a lot of contracts, by a lot of contracts, which are maybe business, which are maybe in your personal life, but all our contracts have some very simple characteristics, and all of contracts are not same. They may be different, but they have some similar characteristics. So these are called the essential elements of a valid simple contract. না আমরা পড়বো আমাদের শীটে এবং আমাদের ক্লাসে essential elements of a valid simple contract. Then বলা হচ্ছে the legal status of statements made by negotiating parties. Legal status of statements made by negotiating parties. মানে negotiating party মানে হচ্ছে দুইটা পার্টি for an acceptance. The application of the rules to form contracts using modern forms of communication. Then point 3 তে বলা আছে principles for establishing that the parties intend their agreement to have contractual force and how a contract is affected by a misrepresentation, incorporation of expressed and implied terms, conditions, and warranties. Law of contract explains how the law determines the point at which a contract is formed and the legal status of the contractual terms. ঠিক আছে, এই যে এইটা পয়েন্টটা মেইন প্রভিশন কন্ট্রাক্ট অ্যাক্ট, আমরা কন্ট্রাক্ট অ্যাক্টে 1872 ফুল কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 আমরা দেখবো। এখান থেকে আমরা মেইন প্রভিশনগুলো বলছি, মানে হচ্ছে এখান থেকে সবটা তো আর আমাদের মুখস্থ করা সম্ভব না, আমরা চেষ্টা করব যেটা মেইন এবং ইম্পর্টেন্ট সেগুলোই আমরা পড়ার চেষ্টা করব। তার মধ্যে আমরা গো থ্রু ফুল কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 করব। দেন বলা হচ্ছে যে এখানে মেইন প্রভিশন অফ দ্য সেল অফ গুডস অ্যাক্ট। আমাদের এই চ্যাপ্টারে আপনার কয়েকটা অ্যাক্ট আছে, ঠিক আছে, কয়েকটা অ্যাক্ট, রেগুলেশনস,
included in this chapter. Sale of contract act from the act and regulation, but mainly we will focus Contract Act 1872 and Sale of Goods Act 1930. We will mainly focus two contracts, Contract Act 1872 and Sale of Goods Act 1930. Those two acts will be a main point, will be main focus of with this chapter. আমরা এই চ্যাপ্টারে দুইটা অ্যাক্ট ভালো করে পড়বো, সাথে সাপ্লায়ার অ্যান্ড অফ গুডস অ্যান্ড সার্ভিস অ্যাক্ট 1982 থেকে কিছু আমরা পড়বো, ইউনিয়ন ফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977, আনফেয়ার টার্মস ইন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশনস এটসেট্রা উইল বি ডিসকাস। সম্ভবত আপনাদেরকে মেইল করা হয়েছে সেল অফ গুডস অ্যাক্ট 1930, সাপ্লাই অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এবং আমার যে ওয়ার্ড ফাইল, আমার যে নোট একটা ওয়ার্ড ফাইল আছে, সেই ওয়ার্ড ফাইলটা আপনাদেরকে দেওয়া আছে। সুতরাং আপনারা এই তিনটা জিনিস আপনাদের সাথে রাখবেন। তিনটা জিনিস পড়লে আশা করি আমাদের হিসাবটা ক্লিয়ার করবে। দেন আমরা বলবো এই যে এটা excluding and limiting terms, the Unfair Contract Terms Act 1977 এর দুটো পয়েন্ট এখানে আছে, লিমিটিং, এক্সক্লুডিং এন্ড লিমিটিং টার্মস। দেন আনফেয়ার টার্মস, কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন, আনফেয়ার টার্মসটা দেখবো আমরা। তারপর আমরা পড়বো হচ্ছে ডিসচার্জ অফ দ্য কন্ট্রাক্ট বাই পারফরমেন্স এগ্রিমেন্ট এন্ড একটা পারফরমেন্স, একটা কন্ট্রাক্ট ডিসচার্জ হবে মানে শেষ হয়ে যাবে। একটা কন্ট্রাক্ট কখন শেষ হয়ে যাবে? যদি আপনি যে কন্ট্রাক্টটা করছেন সেই কন্ট্রাক্টটা যদি আপনি পারফরমেন্স করেন, সেটা পারফর্ম করে ফেলেন, বাই পারফরমেন্সের মাধ্যমে কন্ট্রাক্ট ডিসচার্জ হয়। বাই এগ্রিমেন্ট, নতুন করে যদি আবার আরেকটা এগ্রিমেন্ট করেন, আরেকটা কন্ট্রাক্ট করেন, তাহলে আগের কন্ট্রাক্টটা ডিসচার্জ হয়ে যায়। অথবা আপনি যে কন্ট্রাক্ট করলেন সেই কন্ট্রাক্ট আপনি ভঙ্গ করে ফেললেন, আপনি সেই কন্ট্রাক্ট অনুযায়ী কাজ করেন নাই, দেন দিস ইজ কল discharge of contract. তাহলে কন্ট্রাক্ট তিনভাবে ডিসচার্জ হতে পারে, বাই পারফরমেন্স, বাই এগ্রিমেন্ট এন্ড বাই ব্রিচ অফ কন্ট্রাক্ট। দ্য ল রিলেটিং টু ফ্রাস্ট্রেশনে একটা ল আছে, সেটা কি? ল রিলেটিং টু ড্যামেজের ল কি? দ্য রেমিডিজ অফ স্পেসিফিক পারফরমেন্স, injunction, rescission, and requiring a contract party to pay the agreed price. এই আমাদের মোটামুটি ল অফ কন্ট্রাক্টের পয়েন্টগুলা, সেই পয়েন্টগুলো আমরা আলোচনা এখানে একটু দেখলাম। তাহলে আমরা টোটাল এখান থেকে আমরা লেকচার 20 পর্যন্ত আমরা ল অফ কন্ট্রাক্টে থাকবো। লেকচার নাম্বার 15, লেকচার নাম্বার 15 থেকে লেকচার 20, দ্যাট মিনস 6 লেকচার উইল বি ডান বেসড অন ল অফ কন্ট্রাক্ট। ঠিক আছে, শোনা যাচ্ছে? কিন্তু মাঝে একটু অসুস্থ ছিলাম, হ্যাঁ অসুস্থ ছিলাম, আলহামদুলিল্লাহ সুস্থ মিলছে। আপনার কোভিড-19 পজিটিভ আছে। গতকাল পরশুদিন বুধবারে স্যাম্পল দিলাম, আবার নেক্সট আলহামদুলিল্লাহ নেগেটিভ। একটা জিনিস হচ্ছে যে এটার প্রতি আপনার ভয় কেটে গেছে। আসলে কোভিড-19 অ্যাকচুয়ালি আপনার যদি শরীরে কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে এটা কিছুই না। সবারই এখন করোনা হয়ে গেছে স্যার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যেটা হচ্ছে যে আপনার আমার খুব বেশি তেমন কোনো কিছুই হয় নাই, 2 দিন জ্বর ছিল, তারপর ফিভারের পরে কফ টফ তেমন নাই, মাঝে মাঝে একটু প্রস্তুতি কাশি আসে, কিন্তু এমনি কোনো খুব মেজর কোনো প্রবলেম নেই, কমপ্লিকেটেড এত না আলহামদুলিল্লাহ। তো এই সব আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ করছেন। এবং খুব দ্রুত আমি যে প্রথম পরীক্ষা দিলাম, অর্থাৎ যেদিন থেকে আমি আমার একটু জ্বর অনুভব হয়েছে, সেদিন থেকে 14 দিন পর আবার দিলাম বুধবারে। আচ্ছা, আপনার পরীক্ষার 14 দিন আমি অপেক্ষা করিনি, পরীক্ষা রিপোর্ট আমার হচ্ছে যেদিন শুরু হয়েছে সেদিন থেকে 14 দিন পর আবার দিই।
সবাই ভালো থাকেন, তারপর সেফটি এবং সাবধানে চলাফেরা করেন। কারণ হলো আমার কিছুই হয় নাই, কিন্তু ফ্যামিলি মোটামুটি যারাই জানছে মোটামুটি একটু বেশি উদ্বিগ্ন হয়ে যায়। আর বাসার সবাই ভালো আছে? আপনার আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ, কারো কোনো সমস্যা নেই। কিন্তু আমি এদিকে একটু আর কারো কোনো সমস্যা নেই। সুতরাং এটা একটা প্রমাণ যে আপনার আসলে বলে যে কাছে যাওয়া যাবে না, হ্যাঁ সংস্পর্শে যাওয়া যাবে না, এটাও ঠিক না। স্যার আপনার জ্বর কতদিন ছিল? একদিন এক রাত ছিল, এক রাত আমারও ওরকম 3 দিনের মতো ছিল 101, গলায় ব্যথা, কাশি। তো আমিও প্রাথমিকভাবে করোনা ট্রিটমেন্ট নিই, আমার 1 সপ্তাহের মধ্যেই সেরে যায়। আপনার এটা হচ্ছে বংশীয়াল কারণে আমি টেস্ট করি, আমি টেস্ট করতাম না, তবে ঠিক বলছেন না, আপনি টেস্ট করেন, টেস্ট করে আসলে আশা ঠিক করবেন। পরবর্তী টেস্ট করলাম, করার পরে বলতে মানে কেউ বিশ্বাসই করার মতো না, আমরা নিজেরা এবং আমার ফ্যামিলি কেউই বিশ্বাস করে না যে আসলে রিপোর্ট। আমাকে বলছিল করোনা টেস্ট করতে, আমি করিনি, কারণ হ্যাঁ না, খুলনা মেডিকেল কলেজের ওইখানে স্যার করোনার একদম মানে এটা রেড জোন। কেউ যদি অসুস্থ নাও থাকে তাও অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যে কোনো হসপিটালে। আমি দেখছি তো, আমিও গেছি, এটা এখানে গেলে আপনি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে টেস্ট করার কোনো দরকার নেই। আপনি যখন জ্বর আসলেই এখন ধরে নেবেন যে আপনার করোনা হচ্ছে, সুতরাং আপনি ওইভাবে আপনি সেফটি চলাফেরা করেন, আপনি ধরে নেন আপনার করোনা। ওই ওষুধ খেয়ে আর কি ঠিক হয়ে গেছে। ওষুধ খাইতে হয় না, মানে আপনি সেফ থাকেন, মানে হচ্ছে মেন হচ্ছে সেফ। স্যার ব্যাপারটা যতটা না শারীরিক ততটা স্যার মানসিক। আমি আমার ওয়াইফ দুজনেই করোনা পজিটিভ ছিলাম। আমার 3.5 বছর বয়সের একটা বাচ্চা আছে, এখন পাইনি বাচ্চাটাকে কাউকে দিতে, বা কেউ নিবেও না এই সময় বাচ্চাটা। এই সময়টা খুব খারাপ যায়। আল্লাহর রহমতে সপ্তাহখানেক আগে আমারও নেগেটিভ আসছে, আমি আমার ওয়াইফ দুজনেই পজিটিভ ছিলাম। তো জিনিসটা যতটা না শারীরিক তার থেকে বেশি মানসিক। আমার একটা বেবি আছে আপনার, মানে 3টা বেবি, তো বড় দুটাকে বোঝানো যায়, কিন্তু ছোটটা যেটা, ও তো আমার কাছে সারাক্ষণই আমার কাছে বলেছিল, কিছু করার নেই, আমি শুধুমাত্র মাস্ক করেছিলাম, কিন্তু সবসময় আমি রাখতে হচ্ছে। আলহামদুলিল্লাহ কারো কোনো সমস্যা নাই, আর বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রবলেমই না, কিন্তু এটা কি শুধু মানসিকভাবে মানুষ এত হ্যারাসমেন্ট করে। লড়াইটা বেশিরভাগ মানসিক লড়াই, মানসিক কাশি হলে বেশি মানে শরীর দুর্বল হয়ে আসে, তখন তো মনে হয় না আপনার শরীরে যদি একটু কমপ্লিকেশন থাকে তাহলে তো সমস্যা হবে, সেটা অবশ্যই হয়, হচ্ছে না, অনেকেই মারা যাচ্ছে না, বয়সের সাথে সম্পর্ক, আপনার শরীরে কমপ্লিকেশনের সাথে সম্পর্ক, অনেক ফ্যাক্টর আছে। আমি বেশ ভয় ছিলাম, আমার আবার অ্যাজমার প্রবলেম আছে, তা সেই ক্ষেত্রে আর কি আল্লাহর রহমতে বেঁচেই গেছি এক প্রকার বলা চলে। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক। রোগ আসবে, এটা নিয়ে আসলে যেভাবে আমরা বলছি আসলে ওইরকম কিছুই না, ওই নিয়ে কিছু না, এটা যে আপনার মানুষের রোগ বালা থাকবেই, সেটাই হলো কথা আর কি। আপনার রোগ আসতেই পারে, আল্লাহ তাআলা সুস্থ করে দিবে, সেটা হলো কথা সবার জন্য। এই দোয়া রইল। তাহলে আমরা শুরু করতেছি। একটা কোয়েশ্চেন করা যাবে স্যার? বলেন অবশ্যই। আর ওই ল অফ কন্ট্রাক্টে দুইটা শীট পাইছি, একটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 আর একটা হচ্ছে যে সেল অফ গুড অ্যাক্ট 1930। আর একটা ওয়ার্ডের ফাইলের কথা বলছিলাম স্যার, ফাইলটার নামটা একটু বলবেন স্যার? ফাইল আমার শীট আর কি, আমি যেটা আপনাকে নোট দিচ্ছি, নোট আকারে যেটা কথা শীটের নামটা একটু বলবেন স্যার? এই যে স্যার এখন যেটা স্লাইডে আছে এইটাই, এই যে আমি এটাই হ্যাঁ এটা আমি এই শীটটা দেখাচ্ছি, এই যে এখন যেটা, এই যে এটা আমি যে পাওয়ার পয়েন্টে দেখাবো, এটাই ওয়ার্ডের ফাইল, এই যে ওয়ার্ডের ফাইল, ল অফ কন্ট্রাক্ট। ওকে ক্লিয়ার। আমরা শুরু করব। অনেক বড় চ্যাপ্টার, আমরা জানি কন্ট্রাক্ট, আমরা ডে টু ডেতে আমরা একটু আগে আলোচনা বলছি আমি, যে আপনি আপনার চলাফেরায়, আপনি আপনার ফ্যামিলির সাথে, আপনি যে দোকানদারের কাছ থেকে যে জিনিস কিনতেছেন সেটা থেকে শুরু করে অল আর ইনক্লুডেড আন্ডার কন্ট্রাক্ট। ঠিক আছে, তাহলে কন্ট্রাক্ট আমরা বুঝতেছি যে কন্ট্রাক্টের ক্ষেত্রে কি হলো, আপনি যেহেতু বিভিন্ন রকমের কন্ট্রাক্ট হয়,
সেহেতু আপনার সিম্পল কন্ট্রাক্ট যদি আমরা বলি, সেই সিম্পল কন্ট্রাক্টে আপনার রিটেন ডকুমেন্ট, আপনার সাক্ষী, এই সেই কিছু থাকে না, এত কিছু দরকার নেই, ঠিক আছে। কিন্তু সেই অনেক কন্ট্রাক্ট আছে যেগুলো আবার রিটেন যদি না হয় তাহলে আপনি এনফোর্সিবল ল মাধ্যমে এনফোর্স করতে পারেন না। কেন পারেন না? উনি যদি সেটা না আসেন তাহলে আপনি হবে না। কিন্তু যেহেতু কন্ট্রাক্ট আপনি করবেন, আপনি যে কেউ যদি আপনার কথা যখন স্বীকার করবে না, হ্যাঁ, আপনি যখন পরবর্তীতে আপনি যখন সে মিথ্যা বলবে, এটা আসলে কন্ট্রাক্টের ডেফিনেশনে সেটাকে কাউন্ট করেন। কন্ট্রাক্টের ডেফিনেশনে কখন বলে না কেউ মিথ্যা কথা বলতে পারে, আসলে জিনিসটা এরকম আর কি। হ্যাঁ, তাহলে কন্ট্রাক্ট হচ্ছে কি? কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট হুইচ দ্য ল উইল রিকগনাইজ। তাহলে কন্ট্রাক্ট হচ্ছে এগ্রিমেন্ট হতে হবে, কিন্তু আবার সব এগ্রিমেন্টই কন্ট্রাক্ট হবে না। যে এগ্রিমেন্ট হুইচ দ্য ল উইল রিকগনাইজ, ল যদি আপনার রিকগনাইজ করে তাহলে দ্যাট উইল বি এ কন্ট্রাক্ট। দ্য ল অফ কন্ট্রাক্ট is therefore concerned mainly with providing a framework within which business can operate. তাহলে ল অফ কন্ট্রাক্টটা যেটা, ল অফ কন্ট্রাক্টটা তাহলে একটা ফ্রেমওয়ার্কের মতো, এটা ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে কি করা হয়, বিজনেসটা ব্যবসায়িকের ক্ষেত্রে, এটা আপনার ব্যবসায়িক যে পরিচালনার ক্ষেত্রে এটা একটা সহায়তা করে, এবং এরপরে ব্যবসায়িক পরিচালনার একটা ফ্রেমওয়ার্কের ভিতরে থাকতে হয়। সেই ফ্রেমওয়ার্কটাই হচ্ছে ল অফ কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্ট প্রথমে আমরা বলবো কন্ট্রাক্ট ইজ এন এগ্রিমেন্ট which the law will recognize, অথবা আমরা যদি কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী বলি, আপনার কন্ট্রাক্ট অ্যাক্ট 72 স্পষ্টভাবে বলে দিচ্ছে কন্ট্রাক্ট এনফোর্সিবল বাই অ্যান এগ্রিমেন্ট এনফোর্সিবল বাই ল ইজ কন্ট্রাক্ট। তাহলে অ্যাজ পার সেকশন 2 সাব হেড হচ্ছে এস, সেকশন 2 অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 বলছে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সিবল বাই ল ইজ কন্ট্রাক্ট। তাহলে আমরা যদি ইকুয়েশন আকারে যদি করি, আমরা যদি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, আমরা তা যেহেতু আমরা আইসিএমই আমরা ইকুয়েশন সম্পর্কে খুব ভালোই জানি। তাহলে কন্ট্রাক্ট হচ্ছে কি, আমরা দুটো পয়েন্ট বলছি, একটা হচ্ছে এগ্রিমেন্ট আর একটা হচ্ছে প্লাস হচ্ছে এনফোর্সিবল বাই ল। কন্ট্রাক্ট, সকল এগ্রিমেন্ট কন্ট্রাক্ট না, সকল এগ্রিমেন্ট কন্ট্রাক্ট নয়, all agreements are not contract. Those agreements which will be enforceable by law is called contract. তাহলে আমরা জানতে হবে এগ্রিমেন্ট কি। আমরা বলছি যে এগ্রিমেন্ট যদি এনফোর্সিবল বাই ল হয় দেন ইট উইল বি কন্ট্রাক্ট। তাহলে আমাদের কোশ্চেন অ্যারাইজ হলো যে এগ্রিমেন্ট কি। সেই এগ্রিমেন্টের ডেফিনিশন ও কন্ট্রাক্টে দিয়ে দেওয়া আছে। According to section 2E of the Contract Act 1872, every promise or every set of promises, আপনি প্রতিটারই আপনি যে প্রমিস করবেন, তাকে কোনো কিছু অর্ডার দিবেন, and every set of promises forming consideration for each other, forming consideration for each other is an agreement. তাহলে এগ্রিমেন্টের ক্ষেত্রে একটা পয়েন্টগুলো দেখেন, আপনার প্রমিস থাকবে, প্রমিস অথবা 2-3টা প্রমিসও হতে পারে সেখানে। হ্যাঁ, ফর্মিং কনসিডারেশন, শুধু প্রমিস হলেই হবে না, সেখানে কিছু কনসিডারেশন থাকতে হয়। আপনি যদি একটার বিনিময়ে আরেকটা না দেন, হ্যাঁ, কোনো কিছু বিনিময় না থাকে, তখন আসলে এটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট হয় না। তাহলে এভরি প্রমিস অ্যান্ড এভরি সেট অফ প্রমিসেস ফর্মিং কনসিডারেশন ফর ইচ আদার ইজ এন এগ্রিমেন্ট। দেন তাহলে আমরা কি পাইলাম? Agreement equal to offer plus acceptance. Every promise, every set to promise. তাহলে প্রমিসের ক্ষেত্রে আছে অফার থাকবে প্লাস অ্যাকসেপ্টেন্স থাকতে হয়, প্লাস হচ্ছে কনসিডারেশন থাকতে হয়, কনসিডারেশন দিতে হয়। তাহলে অফার আর অ্যাকসেপ্টেন্স দুটো মিলে হয় এগ্রিমেন্ট, এবং সেই এগ্রিমেন্টটার সাথে আরেকটা হয় কি, কনসিডারেশন থাকলে তখন এটা আসলে এগ্রিমেন্ট হয়। এক্সেপশন আছে, সেটা আমরা এক্সেপশন পরে পড়বো। ইন জেনারেল আমরা জানি যে এগ্রিমেন্ট ইকুয়াল অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন। ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট। তাহলে কন্ট্রাক্ট ইকুয়াল কি হবে? এগ্রিমেন্ট প্লাস এনফোর্সিবল বাই ল। তাহলে এগ্রিমেন্ট ইকুয়াল টু আমরা যদি বসাই অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন প্লাস হচ্ছে এনফোর্সিবল বাই ল। তাহলে আমরা কন্ট্রাক্ট ইকুয়াল পাচ্ছি, কন্ট্রাক্ট সমান সমান হচ্ছে কি
অফার প্লাস অ্যাকসেপ্টেন্স প্লাস কনসিডারেশন প্লাস এনফোর্সিবল বাই ল। তাহলে এগ্রিমেন্টের ডেফিনিশনে বা এগ্রিমেন্টে যদি আমরা এখান থেকে আমরা ফিচারগুলি বলি, আমরা এগ্রিমেন্টের বৈশিষ্ট্য কি আমরা যদি বলি, আমরা বলবো কি এগ্রিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এখানে এগ্রিমেন্ট কন্ট্রাক্টের বৈশিষ্ট্য কি, কন্ট্রাক্টের বৈশিষ্ট্য হচ্ছে একজন অফার দিচ্ছে, একজন সেটা যদি কেউ অ্যাকসেপ্ট করে নেয় এবং তার বিনিময়ে যদি কোনো কনসিডারেশন হয়ে থাকে এবং যে অফার এবং অ্যাকসেপ্টেন্স হলো অফারটা হলো সেই অফারটা যদি লিগেলি এনফোর্সিবল বাই ল হয়, হ্যাঁ লিগেলি হয়, দেন দিস ইজ কল্ড এগ্রিমেন্ট, দিস ইজ কল্ড কন্ট্রাক্ট। এখানে ডেফিনিশনে অনেক ডেফিনিশন বলা আছে, ঠিক আছে। আপনি যে ডেফিনিশন জানেন না কেন, আপনি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর যে ডেফিনিশন সেটা অবশ্যই দিবেন, সাথে অন্যান্য যা দিতে পারলে দিবেন, না দিলে না দিবেন। অ্যাকর্ডিং টু স্যার উইলিয়াম অ্যানসন, বলতেছে the law contract is intended to ensure that what a man has to expect shall come to pass and that what has been promised to him shall be passed. অনেক কঠিন ডেফিনিশন, ঠিক আছে, এটা দরকার নাই। মেন হচ্ছে আপনার কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 আপনি দিবেন। Govern the law of contract in Bangladesh. The act came into force in Bengal on 1st September of 1872. মানে এই বঙ্গপ্রদেশে আর কি, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে কথা বলা আছে, প্রথম 1872 সালে আসলে কন্ট্রাক্ট অ্যাক্ট আমাদের দেশে মানে প্রচলিত হয়। তার পরবর্তী যখন এটা ইন্ডিয়ান ডিভিয়েশন হয় তখন ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 নামে পরিচালিত হয়, যেটা আগে ব্রিটিশ লর আন্ডারে ছিল। দেন যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, সেই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা 1872, দিস উইল অলসো অ্যাপ্লিকেবল ইন বাংলাদেশ। তো আপনাদেরকে এই জন্যই যে আমরা যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872টা আপনাদেরকে প্রোভাইড করছি, আসলে আমার কাছে যখন আমি নেটে সার্চ দিচ্ছি তখন আমি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 দিয়ে দিলাম অথবা কন্ট্রাক্ট অ্যাক্ট দিলাম, তখন আসলে আমি ফুল ফাইলটা পাইলাম ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। এই জন্য আসলে আপনাদেরকে ওইটি দেওয়া আছে। আমি আর পরবর্তী এটা আপডেট করি নাই, আমরা এইটাই করবো, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 যেটা আপনাদেরকে দিচ্ছে এটাই পড়বো। তাহলে আমরা আজান দিচ্ছে, আমরা নামাজের বিরতি নিব, এর আগে আমরা একটু আলোচনা করছি, এগুলো একটু দেখেন। তাহলে আমরা কন্ট্রাক্টের ডেফিনিশন পাইলাম, তাই তো? জি স্যার। একজন বলেন তো কন্ট্রাক্ট কি? The contract is an agreement which law will recognize. It concerns mainly providing framework within which business can operate. So according to Contract Act 1872, which is actually Indian Contract Act, ওটাতে বলা হয়েছে যে an agreement enforceable by law. আর স্যার কন্ট্রাক্টের ভিতরে দুটা উপাদান, এগ্রিমেন্টের ভিতরে দুটো উপাদান আছে, তিনটা উপাদান, অফার, অ্যাকসেপ্টেন্স এন্ড কনসিডারেশন। তাহলে আমাদের ডেফিনিশন পরীক্ষায় অনেক সময় আসে অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট, বাট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। কারণ কন্ট্রাক্ট হতে হলে প্রথমে আপনার এগ্রিমেন্ট হতে হবে। যদি এগ্রিমেন্টটা হওয়ার পরে এগ্রিমেন্টটা যদি এনফোর্সিবল বাই ল হয়, দেন ইটস কল্ড কন্ট্রাক্ট। সো আমরা বলতে পারি অল এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট আর নট কন্ট্রাক্ট, বাট অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট। ক্লিয়ার? আরেকজন বলেন কন্ট্রাক্টের ডেফিনিশনটা, আমরা কন্ট্রাক্ট সম্পর্কে কি জানলাম। আরেকটা কথা হচ্ছে আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট না, আসলে আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট বলার দরকার নাই, আমরা বলবো কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, ঠিক আছে? এইটাই বাংলাদেশে অ্যাপ্লিকেবল, এখন অসুবিধা নেই, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। একজন বলেন ডেফিনিশন অফ কন্ট্রাক্ট। Sir, a contract is an agreement which the law will recognize. The law of contract is therefore concerned mainly with providing a framework within which business can operate. According to the section of the Contract Act 1872, an agreement enforceable by law is contract. এগ্রিমেন্টের ডেফিনিশনটা বলেন তো একজন, এগ্রিমেন্টের ডেফিনিশন।
এগ্রিমেন্ট সম্পর্কে আমরা কি বলি? Every promise, every বলেন, Agreement বলেন। is enforceable by law, sir. It offers some, it has some consideration, it has some promises. আরেকজন বলেন। Every promise and every set of promise. হ্যাঁ বলেন, বল। একজন বলেন। হ্যাঁ বলেন, দুজনই থেমে গেলেন। জি স্যার, হ্যালো হ্যাঁ বলেন, বলেন। স্যার, every promise and every set of promise forming consideration for each other is an agreement. তাহলে এগ্রিমেন্ট ইকুয়াল আমরা পাচ্ছি যে এখানে যদিও আমার ডেফিনিশন বা অফার এন্ড অ্যাকসেপ্টেন্স বলা নেই, হ্যাঁ, তাহলে প্রমিস যখন আপনি দিলেন, আপনি বললেন, বলার পরে সেটা আরেকজন অ্যাকসেপ্ট করতে হবে। জি স্যার। হ্যাঁ, প্রমিসের ডেফিনিশন আছে আবার। প্রমিসের ডেফিনিশন হচ্ছে অফার প্লাস অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, তাহলে অফার প্লাস অ্যাকসেপ্টেন্সের সাথে যখন আপনার কনসিডারেশন থাকবে, দেন ইজ কল্ড এগ্রিমেন্ট। ওকে, তাহলে আমরা নামাজের বিরতি নিচ্ছি। 7 মিনিট 10 মিনিটের মধ্যে তো আপনারা যদি প্রয়োজন হয় তা ইউজ করতে পারেন, অসুবিধা নেই। Yes, sir. 10 minutes. হ্যাঁ 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট। ওকে স্যার।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি তো মিউট করে রাখছেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। শুরু করবো? দশ মিনিট হয়ে গেছে। Okay, now we can start. From the above definition of contract, we have find some characteristics of elements of or characteristics or elements of contract. So essential elements of contract, আমরা জানি আমরা যারা বিজনেস গ্রাজুয়েশন করে আসছি এবং ব্যাকগ্রাউন্ড ল, বিজনেস গ্রাজুয়েট, all are familiar about the contract. আমরা আমাদের গ্রাজুয়েশনে আমরা এই কোর্সটা সুন্দর করেই করছি। তো ওখানে যেমন আমাদের ক্ষেত্রে যেটা আমরা যেটা করছি যে কন্ট্রাক্টের উপরই গ্রাজুয়েশন 50 মার্কস আমরা করছি। সুতরাং ওখানে আমরা এলাবোরেটলি করতে পারছি। এখানে কিন্তু আপনি ওই স্ক্রিপ্টটা করতে হবে এলাবোরেটলি, কিন্তু ম্যাথস তৈরি করতে কম। সুতরাং আমরা আমাদের পড়ার সিলেবাস অনেক বেশি। আবারও বলছি যে 05 যে কোর্স করছে সিলেবাস অনেক ভাস্ট সিলেবাস। আমরা আমাদের সময়টাকে অবহেলা আর করবো না। আমরা এখন থেকেই আমাদের বারবার পড়তে হবে। পড়লেই আমরা, যেহেতু এটা ফুললি থিওরিক্যাল, সুতরাং আমাদের পরীক্ষা ভালো করে লিখতে হবে এবং 100% পরীক্ষা আনসার করতে হবে। তাহলেই আমরা আশা করবো আমরা ইনশাল্লাহ আমরা ফার্স্ট চান্স আমরা পরীক্ষায় পাস করতে পারবো। যে আমরা এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট ইজ এ লিগালি এনফোর্সিবল এগ্রিমেন্ট। আমরা বলছি লিগালি এনফোর্সিবল এগ্রিমেন্ট। A simple contract is one which does not require the agreement to be in a particular form. আমরা যে সিম্পল কন্ট্রাক্টগুলা বলছি সেই সিম্পল কন্ট্রাক্ট কোনো পার্টিকুলার ফর্ম, এই ফর্মে হতে হবে, ওই ফর্মে হতে হবে, এরকম কোনো কিছু নাই। ঠিক আছে? যেমন আপনি একজনের কাছ থেকে, দোকানদারের কাছ থেকে টাকা মাল আনলেন, পণ্য কিনলেন, তাকে একটু পরে টাকাটা দিয়ে দিলেন। পণ্য কিনলেন, টাকা দিয়ে দিলেন। আপনি আপনার ফ্রেন্ডের 100 টাকা ধার দিলেন, সে টাকাটা আপনার ফেরত দিয়ে দিলেন। হ্যাঁ, আপনি আপনার ফ্রেন্ডে বললেন আপনি তাকে একটা কাজ করে দিবেন, হ্যাঁ, সেগুলো নগরই না হয়। এরকম বিভিন্ন কিছু আছে যেগুলো আসলে পার্টিকুলার কোনো ফর্ম নাই। কোন ফর্মের হবে কন্ট্রাক্ট, এরকম পার্টিকুলার ফর্ম নাই। বলুন দ্যাট কন্ট্রাক্ট মে বি এন্টায়ারলি ওরাল। এবং দেখা যাচ্ছে যে আসলে কন্ট্রাক্টগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওরাল হতে পারে, সম্পূর্ণরূপে ওরাল হতে পারে। ইট মে বি ইন রাইটিং, এবং এটা লিখিত হতে পারে। or it may be even implied from the conduct of the party. অনেক কন্ট্রাক্ট আছে যে কন্ট্রাক্টে আসলে ইমপ্লাইড থাকে, একটা হচ্ছে ইমপ্লাইড আর একটা এক্সপ্রেস। একটা ইমপ্লাইড আর একটা এক্সপ্রেস। দোকানদারের কাছ থেকে দিয়ে আপনি রুটি কিনলেন, আপনি বিস্কিট কিনলেন, বিস্কিট আপনি কিনে নিয়ে আসলেন, আপনি খাবেন, অথবা রুটি নিয়ে আসলেন, খাবেন। এখানে আপনি কিন্তু দোকানদারকে যদি জিজ্ঞাসাও না করেন যে এটা কি বাসি কিনা, এটা কি নষ্ট কিনা, হ্যাঁ, এরকম টার্মস কন্ডিশন জেনে আপনি কন্ট্যাক্ট করেন নাই, নিয়ে আসলেন। কিন্তু আপনি আনার পর দেখলেন, আপনি খোলার পর দেখলেন নষ্ট, আপনি তাকে ফেরত দিতে পারেন। হ্যাঁ, আপনি নষ্ট জিনিস আপনি কিন্তু দোকানে রাখতে পারবেন। মানে এরকম কিছু ইমপ্লাইড টার্মস আছে, যে ইমপ্লাইড টার্মস গুলো আপনার কন্ট্রাক্টে হতে পারে। তাহলে বলা হচ্ছে যে আমরা যে এগ্রিমেন্ট বলি, যেটা এনফোর্সড বাই ল হয়, কন্ট্রাক্ট হবে, সেই কন্ট্রাক্ট গুলা
entirely oral, or it may be writing, or it may be even be implied from the conduct of the parties. In fact, the vast majority of simple contracts are entirely oral. বলা হচ্ছে যে আসলে ভাস্ট মেজরিটি, মানে আপনার মেজরিটি না, শুধু আপনার ভাস্ট মেজরিটি সিম্পল কন্ট্রাক্ট গুলো সবসময় কি হয়, ওরাল হয়। An agreement becomes enforceable by law when it fulfills certain conditions. Those conditions are the essential elements of a valid simple contract, which are as follows. তাহলে আমরা যদি বলি essential elements of valid contract গুলা কি কি, সেগুলো নিচে দেওয়া আছে। প্রথমে বলছে যে কন্ট্রাক্টের essential first element হচ্ছে এগ্রিমেন্ট হতে হবে। The parties must be in agreement. Whether they are in agreement is usually determined by the presence of an offer of one party which has been accepted by the other party or party. এগ্রিমেন্টে কি হয়, এগ্রিমেন্ট হচ্ছে যেখানে একটা পার্টির অফার থাকবে, অফারে উপস্থিত থাকবে এবং সেই অফারের এগেইনস্টে এগ্রিমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নেবে। দ্য পার্টিজ মাস্ট বি ইন এগ্রিমেন্ট, তাহলে অবশ্যই একটা এগ্রিমেন্ট হতে হবে কন্ট্রাক্টের জন্য। Whether they are in agreement is usually determined by the presence of an offer by one party which has been accepted by the other party or party. Lawful consideration. Lawful consideration. An agreement to do something for nothing is usually not enforceable by law. An agreement to do something for nothing is usually not enforceable by law. আপনি কোনো এগ্রিমেন্ট করলেন, কোনো কিছু করে দিবেন, কোনো কিছু বিনিময় দিবেন না, কোনো কিছু করে দিবেন দিবেন, যার কোনো বিনিময় নেন, সাধারণত ইজ ইউজুয়ালি নট এনফোর্সেবল বাই ল। সাধারণত এটা কি হয় না, আইনেটা মাধ্যমে এটা এনফোর্সেবল হয় না। তাহলে সেটা বলা হচ্ছে lawful consideration থাকতে হবে। intention to create legal relation, আপনি আইনত কোনো সম্পর্কের কারণে, আইনত কোনো কিছু ঘটনা তৈরি করবেন, এইরকম একটা ইন্টেনশন থাকতে হবে। ইন্টেনশনটা আইনত কোনো কিছু তৈরি করার জন্য হতে হবে, ঠিক আছে। there must be an intention that the agreement shall result in or create legal relation. ইন্টেনশনটা হবে যে আপনার একটা লিগ্যাল রিলেশন ক্রিয়েট করার জন্য। আপনি ইন্টেনশন করলেন, এগ্রিমেন্ট করলেন, একজনকে আপনি ফোন করে দিবেন, বিনিময়ে আপনি টাকা নেবেন বা আপনি যে কোনো একটা পাবেন, এখানে কনসিডারেশন আছে, বাট ইন্টেনশনটা কি না, লিগ্যাল না। আরেকটা হচ্ছে আগেরটা, যদি আপনি উদাহরণ দিই, লফুল কনসিডারেশন। আপনি বলছেন ঠিক আছে, আপনি এই কাজটা আমি যদি আমাকে চাকরিটা দিয়ে দেন, তাহলে আপনাকে কি করব, আমি আমার এই যে পণ্যটা আমি যে কাজগুলো করব, আপনাকে ওই সাপ্লাই হিসাবে আপনার কাছ থেকে সবসময় মাল নেব। হ্যাঁ, আমি যদি পজিশনে থাকতে পারি তাহলে সবসময় আপনার ফেভার করবো। তাহলে কনসিডারেশনের ফেভারটা আপনি কনসিডারেশন, বাট ইটস নট লফুল কনসিডারেশন। তাহলে কনসিডারেশনটা লফুল হতে হবে। দেন বলা হচ্ছে আপনার ইন্টেনশনটা হতে হবে যে ক্রিয়েট লিগ্যাল রিলেশন। তারপর বলা হচ্ছে ফ্রি কনসেপ্ট। আপনার যে সম্মতিটা, আপনি অফার এন্ড অ্যাকসেপ্টেন্স, একজন অফার দিলেন, একজন অ্যাকসেপ্ট করে নিল, এই যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্সের প্রেজেন্সটা, সেটা কি হতে হবে, ফ্রি কনসেন্ট হতে হবে। ফ্রি কনসেন্ট না হলে হবে না। The parties must have freely entered into their agreement. There is absence of free consent if the agreement is, এখন বলা হচ্ছে যে ফ্রি কনসেন্ট এগ্রিমেন্টটা কখন বোঝা যাবে যে এটা এখানে ফ্রি কনসেন্ট হয় না, তাহলে দেয়ার ইজ অ্যাবসেন্স অফ ফ্রি কনসেন্ট। ফ্রি কনসেন্টের অ্যাবসেন্স হবে, অর্থাৎ ফ্রি কনসেন্ট থাকবে না,
তখনই আমরা বলতে পারবো প্রি কনসেন্ট নাই যখন ইফ দ্য এগ্রিমেন্ট ইজ ইনডিউসড বাই কোয়ারশন, যদি আপনার এগ্রিমেন্টটা হয়ে থাকে কোয়ারশনের মাধ্যমে, জোর প্রয়োগের মাধ্যমে, আনডিউ ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্সটা আনডিউ মাধ্যমে যদি হয়ে থাকে, মিসরিপ্রেজেন্টেশন, যেভাবে বলা দরকার ছিল, আপনি যেভাবে তাকে দেখানো দরকার ছিল সেটা দেখান নাই, মিসরিপ্রেজেন্টেশন করছেন, আপনি যেভাবে বলা দরকার, ব্যাখ্যা করা দরকার সেভাবে ব্যাখ্যা করেন নাই, ফ্রড, ফ্রড যদি হয়ে থাকে, ফ্রড, আপনি তাকে বলছেন আপনি এটা করে দিব ওইটা করে দিব, কিছু করেন, পরবর্তী কিছু করেন নাই, ফ্রড যদি হয়ে থাকে, মিস্টেক, আপনি যদি ভুলে যান, ভুল করে ফেলেন, এটসেট্রা, এই যদি 5টা জিনিস সাধারণত থাকে, তখনই আমরা বলবো যে এখানে প্রি কনসেন্টে এগ্রিমেন্টটা হয় না। কোনো এগ্রিমেন্ট যদি কোয়ারশনের মাধ্যমে হয়, আপনাকে জোরপূর্বকভাবে বলা হচ্ছে আপনি গুলি করে মেরে দিবে যদি আপনি কাজটা না করে দেন, হ্যাঁ, আপনি যদি না করেন আপনাকে কি করে দিবে, গুলি করে মেরে ফেলবে, হ্যাঁ, আপনি যদি না করেন তাহলে আপনাকে এখান থেকে যে উঠতে দিবে না, যাইতে দিবে না, কোথাও নড়তে দিবে না, স্ট্রাইক করে ফেলবে, দিস ইজ কল কোয়ারশন। তাহলে দিস উইল নট বি প্রি কনসেন্ট এগ্রিমেন্ট। উইথাউট প্রি কনসেন্ট an agreement is not enforceable by law. Undue influence, ইনফ্লুয়েন্সটা আনডিউ করা হয়েছে, হ্যাঁ, আপনাকে বলছে যে হ্যাঁ আপনাকে 50,000 টাকা দিয়ে দিব, আপনি এই কাজটা করে আপনি এখানে এগ্রিমেন্ট করে ফেলেন, আপনি অফার মানে অ্যাকসেপ্টেন্সে আপনি কি করেন, রাজি হয়ে যান, আপনাকে 1 লাখ টাকা দিয়ে দিব, আপনি ইয়ে করে ব্রাইবারি করা হলো, আপনাকে ঘুষ দেওয়া হলো, মিসরিপ্রেজেন্টেশন, আপনাকে যেটা দেখানো দরকার ছিল সেভাবে প্রেজেন্টেশন করেন নাই, ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, মিসরিপ্রেজেন্টেশন, ফ্রড, মিস্টেক, এটসেট্রা, এগুলো আমরা ডিটেলস আবার পরে করবো। দেন বলা হচ্ছে ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট, আপনি কন্ট্রাক্ট করার তার ক্ষমতা আছে কিনা, তার যোগ্যতা আছে কিনা, দিস ইজ অলসো one of the essential elements of contract. According to section 11 of contract 1572, every person is competent to contract who is of the age of maturity according to the law and who is of sound mind and is not disqualified from the contracting by any law. তাহলে আমরা জানলাম ক্যাপাসিটি অফ কন্ট্রাক্টে কি বলা আছে, আপনার কন্ট্রাক্ট করার ক্যাপাসিটি আছেন কিনা, বলা আছে যে কন্ট্রাক্টে 1872 বলে দিছে যে সকল লোকই আপনার কন্ট্রাক্ট করার মতো যোগ্যতা আছে, কম্পিটেন্ট, কারা কারা, হু ইজ অফ দ্য এজ অফ মেজরিটি, তাদের মেজরিটি এজ হবে, মেজরিটি কি, যেমন আমাদের দেশে মেজরিটি এখনকার আইন অনুযায়ী 18 বছর, 18 ইয়ার্স যদি হয় তাহলে আপনি বলা হবে যে আপনি মেজরিটি, এজ অফ মেজরিটি অ্যাকর্ডিং টু দ্য ল, এই জন্য বলা আছে, কারণ আইন অনুযায়ী মেজরিটির বয়স কত হবে সেটা চেঞ্জ হতে পারে, এই জন্য কন্ট্রাক্ট 1872-তে তখনকার সময় তারা লিখে দিচ্ছে যে মেজরিটি অ্যাকর্ডিং টু দ্য ল, আপনার আইন অনুযায়ী আপনার বয়সের মেজরিটি হতে হবে, তাহলে সকল বয়সে যদি আপনার যোগ্যতা আপনার যদি ম্যাচিউরড হন, দেন ইউ উইল বি এবল টু কন্ট্রাক্ট, এক্সেপ্ট কিছু ছাড়া আছে, যেমন অ্যান্ড হু ইজ অফ সাউন্ড মাইন্ড, এক্ষেত্রে কি হতে হবে, সে সাউন্ড মাইন্ড হতে হবে, পাগল ওনাটিক সে হতে পারবে না, সে তা আপনার কন্ট্রাক্ট করতে পারবে না, এন্ড ইজ নট ডিসকোয়ালিফাইড ফর কন্ট্রাক্টিং বাই এনি ল, যে কোনো আইন দ্বারা বলা আছে যে সে ডিসকোয়ালিফাইড, সেই লোক ছাড়া বাকি যে কোনো লোক করতে সবাই কি করতে পারবে, কন্ট্রাক্ট করতে পারবে, তাহলে কন্ট্রাক্ট করতে পারবে না কারা, মাইনর, যারা মাইনর, মেজরিটিতে না হয়ে যদি এই যে যদি সে মাইনর হয় তাহলে সে করতে পারবে না, আনসাউন্ড মাইন্ড যদি হয়ে থাকে সে করতে পারবে না, অথবা কোনো ল আইন অনুযায়ী সে ডিসকোয়ালিফাইড, যেমন সে মানে আপনার কি বলে ইনসলভেন্ট, হ্যাঁ, সে যদি আপনার দেউলিয়াতে হয়ে যায়, ইয়ে হয়ে যায়, অথবা আপনাকে সে যদি মোরাল টার্বিউটের মাধ্যমে সে কোনো আইনত যদি সে কোনো প্রমাণিত হয়ে যায়, তাহলে হি ইজ নট এবল টু ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। দেন বলা হচ্ছে লিগেলিটি, যে অবজেক্ট, আপনার যে উদ্দেশ্যটা শুড নট বি ইলিগ্যাল অর ইমোরাল অর অপোজ টু পাবলিক পলিসি,
রাষ্ট্রীয় যে পলিসি আছে সেই পলিসি এর এগেনিস্ট হওয়া যাবে না, অথবা আপনার মোরালিটি ইমোরাল হওয়া যাবে না, ইলিগাল হওয়া যাবে না। আমরা পরবর্তীতে দেখবো বিভিন্ন জায়গায় এক্সাম্পলগুলো দেখবো। আপনি কন্ট্রাক্ট করছেন এইরকম ভাবে কন্ট্রাক্ট করতেছেন কেন? গভর্নমেন্টের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। এমন কন্ট্রাক্ট করতেছেন যেমন অন্যকে ক্ষতি করতে পারেন। সেরকম অবজেক্ট হলে হবে না, লিগেলিটি হতে হবে। অবজেক্টটা কি হতে হবে? লিগেলি হতে হবে। তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। তাহলে আমরা এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্টে পাইলাম কয়টা? এখানে 6টা পাইলাম। তাহলে এগ্রিমেন্ট, lawful consideration, intention to create legal relation, then one is free consent, capacity to contract, and legality. Those are essential elements of contract or simple contract. তাহলে আমরা এতক্ষণ আমরা যা পড়লাম, আমরা কতটুকু বুঝলাম একটু আমরা শুনি। আমরা কি বললাম? essential elements of contract, লিগ্যাল কনসিডারেশন একটু বলবেন স্যার। লফুল কনসিডারেশনটা একটু বলবেন স্যার, এটা আমরা বুঝিনি। বলতেছি, পরে বলতেছি, আগে শুরুতেই বলি। essential elements of contract আপনারা বলেন আগে, তারপর বলতে আমি বলবো, আপনারা ক্লিয়ার না হলে। essential elements of contract এর ক্ষেত্রে কি কে বুঝছেন? কিছু বলেন। Basically, sir, contract is legally enforceable by agreement. আর সবগুলো এগ্রিমেন্ট মানে কন্ট্রাক্টে এনি একটা এগ্রিমেন্ট লিগালি হতে হবে এমন কোনো কথা নাই। এটা ওরালও হতে পারে, রিটেন হতে পারে, আর ইভেন বি ইমপ্লাইড ফ্রম দি কন্ডাক্ট অফ দি পার্টি। There are 6 elements of the any contract which are agreement. Agreement means determined presence of the offer by one party which is accepted by other party. দ্বিতীয়টা হচ্ছে যে স্যার lawful consideration. Lawful consideration হচ্ছে to do something or to do nothing, usually not enforceable by law. থার্ড নাম্বারটা হচ্ছে যে intention to create legal relations. এটা হচ্ছে যে there must be an intention among parties that the agreement shall result in create legal relations. Fourth হচ্ছে যে free consent. The parties must have free consent to enter into the agreement, এবং সেটা অবশ্যই not induced by coercion মানে বলপূর্বক, তারপর undue influence অনুচিত প্রভাব, misrepresentation বা মিথ্যা ব্যাখ্যা, fraud অথবা মিস্টেক, এগুলো দ্বারা প্রভাবিত হতে পারবে না। তারপর স্যার ফিফথ নাম্বার হচ্ছে ক্যাপাসিটি টু কন্ট্রাক্ট। অ্যাকর্ডিং টু সেকশন 11 1972 কন্ট্রাক্ট একটা কিছু যোগ্যতার কথা বলা হয়েছে। সেগুলো হচ্ছে যে এজ অফ মেজরিটি, সাউন্ড মাইন্ড, and not disqualified from any contact বা অথবা any law. আর থার্ড হচ্ছে স্যার লিগ্যালিটি, মানে লাস্ট হচ্ছে লিগ্যালিটি। The object should not be illegal or immoral or opposed by the public policy, sir. থ্যাংক ইউ। আরেকজন বলেন, কিন্তু মোটামুটি সবটা বলে ফেললো। আরেকজন বলেন essential elements of contract। আসলে এটা সবারই মোটামুটি পড়া জানার কথা, আমরা অনেকেই জানি, তবে আমরা যখন শিখছি আমরা হয়তো এখানে আমি নিজেও যে জানতাম তখন একটু ভুল জানতাম হয়তো। আমরা সেখানে বলতাম রিটেন হতে হবে, এই হতে হবে, এইসব কথাবার্তা এখানে ক্যারেক্টারিস্টিক ছিল। ঠিক আছে, আমি যে অ্যাপ্লিকেশনের বই সম্ভবত আমি পড়ছি তখন সরাসরি বই এরকম কন্ট্রাক্ট থেকে আমি অ্যাক্ট করি নাই, যার জন্য সমস্যা। এখন আমরা এই সময় এসে কিন্তু আমরা সরাসরি আমরা অ্যাক্ট করতেছি, পড়াইতেছি আপনাদেরকে। আমি সবসময় রেফারেন্স দিই যে আমার সোর্সটা আমরা দেখবো, কোনো বই টই পড়ে আসলে আপনার মিসগাইডেড হওয়ার কোনো দরকার নেই। তাহলে আমরা একদিন বলেন একটা বিষয় স্যার জানার ছিল। হ্যাঁ বলেন। ইনক্যাপাসিটি অফ এসেছে মোরাল টার্পিটিউডের কারণে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে কন্ট্রাক্ট করতে পারবে না। এই মোরাল টার্পিটিউডটা কি স্যার কোনো কোর্ট দ্বারা সে যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে হবে, না শুধুমাত্র মৌখিকভাবে এলিগেশন দিলেই হবে? না, মৌখিকভাবে তো আসলে গ্রান্টেড না, কোর্টের মাধ্যমে। আচ্ছা স্যার, যদি এমন হয় যেমন এক্স একজন ব্যক্তি, সে একটা মোরাল টার্পিটিউডের কারণে 5 বছর তার সশ্রম কারাদণ্ড হলো, সে কি 5 বছর পরে কারাদণ্ডের পরে সে কি আবার কন্ট্রাক্ট করতে পারবে না পারবে না? পারবে, 5 বছরে তারপরেও পারবে, কিন্তু তারপরে এখন আর কেউ করবে কি করবে না সেগুলো আসলে ডিপেন্ডস করে বিভিন্ন সময় বিভিন্ন কারণে।
কিন্তু সে পারবে, ক্যাপাসিটি আছে, তারপর যে 5 বছরের জন্য সেটা যেতে হয়েছে সে শুধরাই দিতে পারে, হ্যাঁ আপনার হইতে পারবে। কিন্তু আপনার যে অবস্থানটা যার সাথে কন্ট্রাক্ট করবে সে করবে কি করবে না সেটা পরে বিষয়। যদি এমন হয় যে একজন ব্যক্তি মরাল টার্পিউটের কারণে লয়ার সাবঅর্ডিনেট জুডিশিয়ারি থেকে 5 বছরের সশ্রম কারাদণ্ড হলো, সে হায়ার কোর্টে আপিল করলো, আপিল কোর্টে তাকে জামিন দিয়ে দিল, সে মামলা চলতে থাকলো, সে জামিনে থাকলো, তো এই 5 বছর যে নিম্ন আদালত থেকে সে সাজাপ্রাপ্ত হলো, উচ্চ আদালত থেকে সে জামিন প্রাপ্ত হচ্ছে, এই 5 বছরের মধ্যে কি সে কন্ট্রাক্ট করতে পারবে না পারবে না? সেটাও আপনার যদি নর্মালি যেটা হয় সে যেহেতু কোর্ট আপনাকে তাকে জামিনে দিল, আর জামিন মানেই তো এই নয় যে আপনার যে সেটা আপনার রায় যেটা দিচ্ছে রায়ের পরবর্তীতে যদি আপনার উচ্চ আদালত থেকে শুধু রায়ের আগ পর্যন্ত সে পারবে না। কারণ হচ্ছে সে তো জামিন মানে কি, জামিন মানে হচ্ছে সে এখানে সে দূরে যাচ্ছে না, জামিন এক জিনিস আর হচ্ছে আপনার রায় আরেক জিনিস। যদি উচ্চ আদালত তার জন্য স্টে অর্ডার দেয় তাহলে সে পারবে, ঠিক আছে, স্টে অর্ডার আগ পর্যন্ত সে পারবে না। যদি স্টে অর্ডার দেয় তাহলে পারবে, যে সে একটু স্থগিত থাকবে তার এই রায়টা, সে এতদিন পর্যন্ত সে আগের যে অর্ডার সে অর্ডারটা স্থগিত আছে, তাহলে সে পারবে। ক্লিয়ার? জি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ওটা। আরেকজন বলেন এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট। বলেন, দু তিনজন বললে একটু সবাই ক্লিয়ার হয়ে যাবে আর কি। মানে এই জিনিসগুলো আমি এখানে মুখস্থ করে ফেলতে চাচ্ছি, অন্তত অ্যাটলিস্ট আপনার পয়েন্টগুলো মনে রাখেন। ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এগ্রিমেন্ট। বলেন। এগ্রিমেন্টের ক্ষেত্রে একজন অফার করে আর একজন এগ্রি করে। আমি বলছি এসেনশিয়াল এলিমেন্টস অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের এসেনশিয়াল এলিমেন্টস গুলো বলতে থাকেন। স্যার, হ্যাঁ বলেন। a contract is a legally enforceable agreement. It follows that the contract must be entirely oral. It may be in writing, or it may even imply from the contract of the parties. Those conditions are the essential element of a valid simple contract, which are as follows: agreement, lawful consideration, intention to create legal relation, free consent, capacity to contract, legality. তাহলে আমরা এসেনশিয়াল এলিমেন্টস গুলো জানলাম। এখন আরেকটু এলাবোরেট করে কেউ যদি বলতে পারেন। দেখেন যে একজন বলছিলেন যে ফ্রি কনসেন্ট কি, ফ্রি কনসেন্ট মানে কি বোঝাবে? Free consent means the consent which is without any coercion, the consent which is without undue influence, misrepresentation, fraud, mistake. These all are willful consent, willful decision. আবার বলেন, ক্লিয়ার হয়? The willful decision is the decision which is without coercion, without undue influence, without misrepresentation, and mistake. Without these things, when a person give a consent to create a contract, that will be a willful decision or willful contract. ফ্রি কনসেন্ট। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমাদের যে উইথআউট যেটা থাকবে, উইথআউট কোয়ারশনে হতে হবে, আপনার কনসেন্টটা হতে হবে, consent must be absence of free consent. If the agreement is induced by, যদি এগ্রিমেন্টটা কিসের মাধ্যমে হয়, তাহলে বলবো এই নিচে যে 5টা পয়েন্ট, সেই 5টা পয়েন্টের মাধ্যমে যদি হয় তখন আমরা বলবো যে এখানে ফ্রি কনসেন্ট নাই, ফ্রি কনসেন্টের অভাব। কি ইনডিউসড বাই কোয়ারশন, আনডিউ ইনফ্লুয়েন্স, মিসরিপ্রেজেন্টেশন, ফ্রড, মিস্টেক। স্যার, আমাদের তো দেশে মেজরিটি অ্যাক্ট অনুযায়ী 18 বছর বয়স পর্যন্ত হচ্ছে মাইনর, 18 প্লাস হচ্ছে মেজর। তো এখন কি আমাদের কন্ট্রাক্ট অ্যাক্টেও কি 18 প্রয়োজন, না এর কমে কেউ কন্ট্রাক্ট করতে পারবে? 18 যে বলা আছে এস পার ল 18। এটা কি আমাদের কন্ট্রাক্ট অ্যাক্টের কোন সেকশনে বলা আছে স্যার এটা? এই যে এখানে আমরা বলতেছি, আমরা এই সেকশন কত? সেকশন 2 স্যার। সেকশন 2 তে হলো ডেফিনিশন মাত্র, ওখানে মাইনরিটির ডেফিনিশনটা আছে কিনা আবার দেখবো আমরা। ঠিক আছে, মাইনরিটি ডেফিনিশন ওখানে বলা আছে যে অ্যাজ পার ল, ওখানে এজটা বলে দেয় নাই। ঠিক আছে, আপনার আইনত যেটা মেজরিটি, আইনত বর্তমানে আমাদের দেশে আইনের মেজরিটি কত?
সেটাই হচ্ছে আমার এই কন্ট্রাক্ট অ্যাক্টের মেজরিটি। স্যার আমাদের বাংলাদেশে স্যার মাইনরিটির সম্পর্কে বিভিন্ন আইনে বিভিন্ন বলা আছে। হ্যাঁ। যেমন স্যার যেমন বাল্য বিবাহ আইনে ছেলেদের বয়সের কথা বলা আছে 21 বছর, মেয়েদের বয়সের কথা বলা আছে 18 বছর। 18 বছর, এটা হচ্ছে মেচুর। আমাদের স্যার ওই যে বাল্য বিবাহ আইনে মেয়েদের বয়স বলা আছে কমপক্ষে 18 বছর, ছেলেদের বলা আছে 21 বছর। তাহলে এখানে স্যার মাইনরিটি এবং মেজরিটি অ্যাক্টের মধ্যে, মাইনরিটি এবং মেজরিটির মধ্যে পার্থক্য থাকলো ছেলে মেয়ের মধ্যে। কিন্তু সেটা হচ্ছে আপনার বিয়ে করার যোগ্যতা, অর্থাৎ ওই বিয়ের জন্য এখানে তো আপনি বলেই আছে বাল্য বিবাহ আইন ওই বিবাহের যোগ্যতা, স্যার। ঠিক আছে? তারপরে এটা কিন্তু আপনার মেজরিটির বয়স না, মাইনরিটির বয়স না। মাইনরিটি বলছে কন্ট্রাক্টের ক্ষেত্রে মাইনরিটি, যেটা আমরা ইন জেনারেলে যেটা মাইনরিটি, সেটাই হচ্ছে আমার এই ল অফ কন্ট্রাক্টে অ্যাপ্লিকেবল হবে আমাদের দেশে। 18? হ্যাঁ 18। এটা কি আমাদের কন্ট্রাক্ট অ্যাক্টের কোন সেকশনে স্যার এই 18 বলা আছে? না, কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশনে বলা আছে যে অ্যাজ পার ল, বর্তমান আইনে যেটা মেজরিটি আপনার দেশে থাকবে, দিস উইল বি অ্যাপ্লিকেবল। ওইটা স্যার কোন আইনে বলা আছে স্যার? 18 এর আগে তো নাবালক থাকে, নাবালক তো ব্যাংকে অ্যাকাউন্টে আপনি যেটা বলছেন, আপনি যখন এগ্রিমেন্ট করবেন 18 না হলে তো আপনার যে ভোট দিতে পারে না। তো ন্যাশনাল আইডি কার্ড তো করতে হলে তো 18 দরকার। বিভিন্ন আইনে শিশুর বয়স বিভিন্ন রকম উল্লেখ করা আছে, কোন ইয়া নাই। হ্যাঁ, আমি ক্লিয়ার করতেছি আপনাকে, শুনেন। বিভিন্ন রকম আইনে বিভিন্ন রকম, ঠিক বিভিন্ন রকম কন্ট্রাক্টের ক্ষেত্রে ওই বয়স মেজরিটিতেই অ্যাপ্লিকেবল হবে। আপনি যখন বিয়ের ক্ষেত্রে আপনি যখন সিগনেচার করবেন, আপনি এটা একটা কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্টে আপনার এই 21 বছর হতে হবে ছেলে বয়স। দিস ইজ দ্য মেজরিটি। এই জন্য এই কন্ট্রাক্ট অ্যাক্টে আপনাকে ফাঁক রেখে দিচ্ছে, আপনার ল আইন অনুযায়ী আপনার মেজরিটি। এখানে বলে না আপনার ডাইরেক্ট স্পেসিফিক এইজ। স্যার একটা ছোট কোশ্চেন, হ্যাঁ বলেন। এই বিষয়ে একটা ছোট কোশ্চেন, এটা হচ্ছে যেই টাইপের আমি কন্ট্রাক্ট করব, ওই টাইপের কন্ট্রাক্ট যেই আইন দ্বারা মানে গভর্ন হবে, ওই আইনে যে এইজ বলা থাকবে, ওই এইজ আমার ওই এইজ উইল বি অ্যাপ্লিকেবল, রাইট? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আপনি যেই আইনের যেইটা এর জন্য কন্ট্রাক্ট করতেছেন, ওই রিলেটেড আইন যেটা থাকবে সেটা দিস উইল বি অ্যাপ্লিকেবল। এখানে স্পেসিফিক কন্ট্রাক্ট অ্যাক্টে বলে দেওয়া নাই আপনার 18 বছর 12 বছর, বলছে অ্যাজ পার ল, আপনার ওই আইন অনুযায়ী যা হবে তখন। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, লফুল কনসিডারেশন, এটাই। হ্যাঁ, লফুল কনসিডারেশন। আপনি কনসিডারেশন তো দিবেনই, কনসিডারেশন আপনি যেটা সেটা লফুল হতে হবে। যেমন আপনি একজনকে বললেন যে আপনি এই কাজটা করলে এই কাজটা আমাকে দিবেন, আর বিনিময়ে আপনি আমার মনে করেন যে আপনি আমাকে বাড়িটা করে দিবেন, এর বিনিময়ে আপনাকে আমি 10 জন লোক আমি পুলিশে চাকরি দিয়ে দিব। তাহলে আপনি কনসিডারেশন দিলেন কিসের জন্য? আপনার বাড়ি করে আপনাকে একটা বাড়ি দিল, বাড়ির বিনিময়ে আপনি 10 জন লোককে পুলিশে চাকরি দিয়ে দিলেন। দিস উইল নট লফুল। 10 জন লোককে আপনি ডাইরেক্টলি চাকরি দেওয়ার আপনার কোনো আইনত যোগ্যতা নাই, আপনি তাহলে এটা লফুল হলো না। দ্বিতীয়ত এরকমও হতে পারে, আপনি ওই যে একটু আগে আমি বললাম, আপনি এই কাজটা করে দিবেন, তাহলে আমি তাকে কি করবো, দুনিয়া থেকে সরাই দিব। তাহলে এই যে এটাও কিন্তু আপনি একটা কনসিডারেশন দিলেন, কিন্তু সেই কনসিডারেশন ইজ নট লফুল। আপনি একটা কাজ করলেন, আপনি 5 জনকে আমি আমার এখানে করেন, আমি 5 জনকে আমার প্রতিষ্ঠান দিয়ে দেবো। হ্যাঁ বলেন, ইলিগেল হবে না। আপনার এই কনসিডারেশনটা যেটা আপনি দিবেন, বিনিময়টা যেন লফুল হয়, আনলফুল হওয়া যাবে না। ক্লিয়ার? জি। তাহলে আমরা এগ্রিমেন্ট কি বুঝলাম, দেন লফুল কনসিডারেশন কি আমরা জানলাম। ইন্টেনশন টু লিগ্যাল রিলেশন, আপনার উদ্দেশ্যটা থাকতে হবে লিগ্যাল রিলেশন। যেমন আমি কি করলাম, আপনার সাথে একটা কন্ট্রাক্ট করলাম, যেমন বাড়ি ভাড়ার ক্ষেত্রে আপনি দেখবেন অনেকেই বাড়িওয়ালা কি করে, কন্ট্রাক্ট করে আপনার সাথে বাড়ি ভাড়া কত করে, আপনার কাছে ভাড়া দিয়েছে 20,000 30,000 টাকা, আপনার সাথে বাড়ি ভাড়া কন্ট্রাক্ট হয় 10,000, মানে অর্ধেক, অথবা 3 ভাগের 1 ভাগ, অথবা আপনার সাথে 2টা কন্ট্রাক্ট করে, ঠিক আছে? তাহলে আপনাকে যে এইরকম কেস আছে যে আপনি যখন বাড়ি ভাড়া তাহলে 50,000 টাকা বাড়ি ভাড়া 10,000 করে করছেন, আপনি 50,000 40,000 টাকা আলাদা আরেকটা কন্ট্রাক্ট করছে। তাহলে কি করলো, কিছু 2 মাস যাওয়ার পরে আর টাকা দেয় না, দিব না আমি টাকা। কেন দিবেন না? এই যে আমার কাছে 10,000 টাকা আপনার সাথে কন্ট্রাক্ট, আমি 10,000 টাকা দিব। তাহলে এই যে লিগ্যাল রিলেশনে আপনার ইন্টেনশনটা আপনার যে করছেন, তাহলে আপনার এটা এই যে বাড়ি ভাড়া 10,000 টাকার কন্ট্রাক্টের এগেইনস্টে যদি আপনি মামলা করেন যে না আমি তার কাছে 40,000 টাকা করে ভাড়া দিচ্ছি, এই যে আরেকটা কন্ট্রাক্ট আছে, তাহলে দিস উইল নট বি লিগ্যাল রিলেশন, এগুলো লিগ্যাল রিলেশন ক্রিয়েট হবে না। অথবা আপনি করলেন, জোয়া বাজি ধরলেন,
বাজে কি এরকম করে যদি সে দিতে তাহলে এটা এরকম এটা লিগ্যাল রিলেশন হবে না। এইগুলো হচ্ছে ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন। তারপর আমরা বললাম ফ্রি কনসেন্ট আমরা বুঝলামই, কোয়ারশন করা হবে না, এগুলো আরো ডিটেলস আমরা পড়বো পরে। কোয়ারশন, আন্ডার ইনফ্লুয়েন্স, মিসরিপ্রেজেন্টেশন, ফ্রড কি, ঠিক আছে? তা কোয়ারশন কি? আপনাকে জোর করে কোনো কিছু পিস্তল ঠেকিয়ে অথবা আপনাকে যে কোনো ওয়েতে আপনাকে বল প্রয়োগ করা হলো, আপনাকে ইনফ্লুয়েন্স করা হলো, সেই ইনফ্লুয়েন্সটা আনডিউ, যথাযথভাবে না, এটাও একটা ইনফ্লুয়েন্স। আমি আমার এক প্রতিষ্ঠানে এখন চাকরি করি, আরেক জায়গায় টাকা বেশি দিবে, সেখানে চলে গেলাম, প্রসেস করে তো আপনি চলে গেলাম, সেটা দিস ইজ দ্য ইনফ্লুয়েন্স, বাট দিস ইজ দ্য লফুল। হ্যাঁ, কিন্তু আনডিউ ইনফ্লুয়েন্স এর মাধ্যমে হতে পারবে না, মিস রিপ্রেজেন্টেশন করা যাবে না, ফ্রড করা যাবে না, মিস্টেক করা যাবে না। হ্যাঁ, উইথাউট দ্য ফাইভ point, without 5 point or without induced by the above 5 point, these are called absence of free concept. হ্যাঁ, তাহলে এই যদি পয়েন্টগুলো থাকে তাহলে আমরা বলবো এটা ফ্রি কনসেপ্ট নাই। তারপর আমরা বললাম যে ক্যাপাসিটি অফ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট করার ক্ষমতা থাকতে হবে। কাদের ক্ষমতা আছে? মেজরিটি, অ্যাকর্ডিং টু দ্য ল, আইন অনুযায়ী মেজরিটি, এজ অফ মেজরিটি হতে হবে। এন্ড দ্য হুইজ অফ সাউন্ড মাইন্ড, সে সাউন্ড মাইন্ডে হতে হবে। ইজ নট ডিসকোয়ালিফাইড ফ্রম কন্ট্রাক্টিং বাই এনি ল, অন্য যে কোনো আইন অনুযায়ী সে যেন ডিসকোয়ালিফাই না হয়, তাহলে করতে হবে। হ্যাঁ, সাউন্ড মাইন্ড বলতে কি বুঝিয়েছে? সাউন্ড মাইন্ড মানে হচ্ছে স্বাভাবিক মনে মানুষ, আর কি, সে পাগল না, সে পাগল। অনেকে আছে ইমোশনাল হলে হবে না, পাগল হলে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে সাউন্ড মাইন্ড। লিগেলি আপনার এটা ইলিগেল হওয়া যাবে না, ইমোরাল অর অপোজ টু পাবলিক পলিসি, সরকারের দেশের অথবা রাষ্ট্রের বিরুদ্ধে যায় এরকম কোনো কিছু করা যাবে না, সেটা ইলিগেল ইমোরাল হওয়া যাবে না। Those are the 6 are the essential elements of a contract. একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। সাউন্ড মাইন্ড রিলেটেড, যেকোনো একটা কন্ট্রাক্ট যখন কন্ডাক্ট হচ্ছে তখন ব্যক্তি সাউন্ড মাইন্ডে ছিল, পরবর্তীতে কন্ট্রাক্টটা যখন অপারেশন লেভেলে যাবে বা কন্ট্রাক্টটা যখন ইম্পোজ হবে তখন উনি সাউন্ড মাইন্ডে নাই বা পাগল বা অন্য কিছু হয়ে গেছে, তখন কি এক্ষেত্রে কি উনাকে কন্ট্রাক্ট ভ্যালিড? হ্যাঁ, ঠিক আছে, যখন সে কন্ট্রাক্ট করে তখন সাউন্ড মাইন্ড থাকতে হবে। জি স্যার, যখন কন্ট্রাক্ট করে তখন কি সাউন্ড মাইন্ড হয়, দিস কন্ট্রাক্ট উইল বি ভ্যালিড। জি স্যার। Next, we see that the form of contract. কন্ট্রাক্টের ফর্ম কি রকম হবে, ঠিক আছে? আমরা একটু কিন্তু বলছি আমরা ডেফিনিশনে যে আসলে কোনো পার্টিকুলার কোনো ফর্ম ইন জেনারেল থাকে না। হ্যাঁ, সে দিস মে বি ওরাল কন্ট্রাক্ট, দিস মে বি রিটেন, হ্যাঁ, এন্ড লট অফ কন্ট্রাক্ট আর দ্য ইমপ্লয়েড টার্ম, ইমপ্লয়েড কন্ট্রাক্ট, এগুলা ইমপ্লয়েড হয়ে থাকে। তাহলে there is a common misconception that simple contract must be in writing. আমরা জানতাম, আসলে আমি নিজেও আইসিএমবি এই পড়াশোনার আগ পর্যন্ত আমি জানতাম যে কন্ট্রাক্ট মানে হচ্ছে কি রাইটিং হতে হয়, আমরা যে লিখিত করি সেগুলোই কন্ট্রাক্ট। আসলে তা না, এটা মিসকনসেপ্ট, ঠিক আছে? ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হচ্ছে মোস্ট কন্ট্রাক্টস আর মেড ভার্বালি। সাধারণত ম্যাক্সিমাম কন্ট্রাক্টই হয় কি আপনার ভার্বালি কন্ট্রাক্টই বেশিরভাগ। হ্যাঁ, কিন্তু যেগুলা ভ্যালুর, যেগুলো আপনার অর্গানাইজেশনের, যেগুলো আপনার পার্সোনাল লং টার্মের জন্য, দিস শুড বি ইন রাইটিং। হ্যাঁ, ফর দ্য বেনিফিশিয়ারি, ফর দ্য বেনিফিট অফ দিস কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের বেনিফিটের কারণে, কন্ট্রাক্টের ভবিষ্যতের কারণে, কন্ট্রাক্টের মানুষের নেচারের কারণে আপনার যদি রাইটিং হয়, দিস উইল বি মোর ভ্যালুয়েবল and more possible to enforce by law. তাহলে সার্টেন কন্ট্রাক্ট মাস্ট বি ইন রাইটিং। কিছু কন্ট্রাক্ট আছে অবশ্যই সেগুলো রাইটিং করতে হবে। হ্যাঁ, যেমন বললাম যে অর্গানাইজেশনের কোন কন্ট্রাক্ট, হ্যাঁ, এবং কোনো মোর ভ্যালুয়েবল কোন কন্ট্রাক্ট, সেটা যদি রাইটিং এ না করেন তাহলে পরবর্তীতে এটা কি হবে না, গ্রান্টেড নাও হতে পারে, or there will be violation. Those includes bill of exchange, যেমন হচ্ছে আপনার কিছু কন্ট্রাক্ট, বিল অফ এক্সচেঞ্জ যেটা, সেটাও একটা কন্ট্রাক্ট, চেক, প্রমিসারি নোট, দিস আর দ্য
আমরা কন্ট্রাক্ট বলতে আমরা এগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি, এগুলোই বুঝতাম। কন্ট্রাক্ট মিনস হচ্ছে আসলে বিল অফ এক্সচেঞ্জ, চেক, হ্যাঁ, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট গুলাকে বেশি আমরা গুরুত্ব দিতে পারছি। এই কন্ট্রাক্ট অ্যাক্টের একটা চ্যাপ্টার আবার আছে, আলাদা ছিল আমাদের, ছিল এরকম একটা সেকশন, সেটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ওইটা আবার আলাদা একটা ইয়ে ছিল। তাহলে এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যেগুলো আছে, বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসরি নোট, এরকম টাইপের কন্ট্রাক্ট যেগুলা, দিস শুড বি রাইটিং, ঠিক আছে, আর দেয়ার উইল বি ভয়েড, অথবা অন্য এগুলা কি হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। ভয়েড, ভয়েড মানে বাতিল। They are signed by or on behalf of the guarantor. বলা হচ্ছে যে গ্যারান্টি যেটা আপনার গ্যারান্টি দেয়, এটা রাইটিং প্রয়োজন নেই, কিন্তু যেহেতু এটা আইনের কোর্টের মাধ্যমে এটা সেটেল করতে হবে, তাহলে সেক্ষেত্রে এটা, হ্যাঁ, যদি আপনি রাইটিং না করেন তাহলে এটা আনএনফোর্সেবল থেকে যায়। কারণ দেয়ার ইজ এ রিটেন এভিডেন্স অফ দ্য এসেনশিয়াল টার্ম। আপনার যখন গ্যারান্টি দেয়, আপনারা যা অনেকেই হয়তো দেখে থাকবেন, আপনার গ্যারান্টি দেওয়া পার্সোনাল গ্যারান্টি, পার্সোনাল গ্যারান্টিতে এরকম অনেকগুলো কন্ডিশন দেওয়া থাকে। সেই কন্ডিশন গুলা যদি লিখিত না হয়, এভিডেন্স হিসাবে রিটেন এভিডেন্স না থাকে, তাহলে আপনার কোর্টের ক্ষেত্রে এনফোর্সেবল হয় না, ঠিক আছে। তাহলে রিটেন এভিডেন্স অফ দ্য এসেনশিয়াল টার্মস, দে আর সাইন্ড বাই অর অন বিহাফ অফ দ্য গ্যারান্টি। তাহলে এই আমরা ফর্ম অফ কন্ট্রাক্টে আমরা দেখলাম যে আসলে ফর্ম অফ কন্ট্রাক্টে রাইটিং হতে এরকম কিছু নাই, অনেকগুলো আবার আছে যে অবশ্যই রাইটিং হয়, যেমন একটু আগে বললাম বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসরি নোট, হ্যাঁ, গ্যারান্টি, হ্যাঁ, এটসেট্রা উইল রিকোয়ার রিটেন। আমরা শেষ করতে পারবো না, হ্যাঁ, তাহলে আমরা এগুলা নেক্সট ক্লাসে আমরা দেখবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা 2-3 মিনিট আমরা কোশ্চেনে থাকি। তাহলে আমরা কন্ট্রাক্ট ফর্ম গুলা দেখলাম, জেনারেল যে ফর্মটা, সেইগুলো হচ্ছে আপনার ওরাল রাইটিং হতে হবে এরকম কিছু নাই। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে বাধ্যতামূলক রাইটিং না হলে যেটা এনফোর্সেবল হয় না আইন অনুযায়ী, সেগুলো রাইটিং রিটেনে হতে হয়। এগুলো ছাড়া অন্য যে কোনো ফর্মে আপনার ওরাল হতে পারে। তিনটার নাম বলছিলেন যে সার্টেন কন্ট্রাক্ট মাস্ট বি ইন রিটেন, তিনটা। হ্যাঁ, বিল অফ এক্সচেঞ্জ, চেক, প্রমিসরি নোট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, বিল অফ এক্সচেঞ্জ, চেক এন্ড প্রমিসরি নোট। স্যার, বিল অফ এক্সচেঞ্জ, চেকস এন্ড প্রমিসরি নোট, এই তিন এগুলার রাইটিং হতে হবে না স্যার? হ্যাঁ, এগুলা রাইটিং না হলে কোনো কন্ট্রাক্টই হয় না। যেমন স্যার এই যে চেক যদি না লেখি তাহলে তো কোনো কন্ট্রাক্ট হচ্ছে না, কন্ট্রাক্ট হয় নাই। আপনার সাথে কি কন্ট্রাক্ট হবে? বিল অফ এক্সচেঞ্জ ঠিক সেম, আপনাকে বলতে হবে যে এইগুলা এই কাজগুলো করব। প্রমিসরি নোট আপনাকে প্রমিস করতে হবে, লিখিত হতে হবে, লিখিত ছাড়া এগুলো কন্ট্রাক্ট হয় না। আচ্ছা, থার্ড কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, হ্যাঁ, কন্ট্রাক্ট অফ গ্যারান্টি। স্যার, জমির দলিল গুলো কেমন হবে স্যার? জমির দলিল তো একই, এটা তো রেজিস্ট্রিত হইতে হবে, রাইট, রেজিস্টার্ড হতে হবে, রেজিস্টার্ড, ইট মাস্ট বি রেজিস্টার্ড। হ্যাঁ, রেজিস্টার্ড না হলে তো আপনি আপনার মনে করেন যে লিখিত বললেন, সবাই সাইন করলেন, কোনো লাভ নাই। এই যে আমরা যে বিভিন্ন, এটাও আমাদের মিসকনসেপ্ট। আমরা জানি যে আপনার সাথে মনে করেন ট্রাম্প কি কয়, আমরা বলি কি এটাকে ট্রাম্পে আপনার সাইন করা, করে দিলেই কিছু হয়, নোটারি না করলে আপনার এগুলো ট্রাম্প করলে সাইন করে কিছুই হয় না, কিছু হবে না, নোটারি না করলে এবং রেজিস্টার না হলে। স্যার, প্রথম প্যারা একটা ডাউট ছিল, এটা হচ্ছে ভার্বালি যে কন্ট্রাক্ট গুলা করা হয়, এই কন্ট্রাক্ট গুলা মানে কি কোনো সাক্ষীর মানে সামনে কি করতে হয়? সাক্ষী থাকা জরুরি? সাক্ষীর কোনো জরুরি মানে কোনো জরুরি না। আমরা যে এসেনশিয়াল এলিমেন্ট গুলো বললাম, এই পয়েন্ট গুলো যদি ঠিক থাকে তাহলেই কন্ট্রাক্ট, ঠিক আছে। স্যার, আবার বললেন যে স্ট্যাম্পে স্বাক্ষর করার পর যদি সেটা নোটারি পাবলিক এর ওনাদেরকে দিয়ে যদি
নোটারি না করা হয়, তাহলে এটা কি এই চুক্তিটা কি স্যার গ্রহণযোগ্য না? তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও বা যারা লোন দেওয়ার জন্য শুধু স্ট্যাম্প লিখে নেয়, দেন তারা তো মামলা করার রাইট থাকে এবং মামলাও করে। স্ট্যাম্প দিয়ে মামলা করে না, স্ট্যাম্প দিয়ে মামলা করে না, চেক দিয়ে মামলা করে। স্যার কিছু কিছু কন্ট্রাক্টের ক্ষেত্রে সাক্ষী লাগবে স্যার। যেমন স্যার আমাদের বাংলাদেশে 1974 সালের মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন এন্ড ডিভোর্স অ্যাক্ট অনুযায়ী বেশি সময় পাবো না, আমরা কোন ছেলে এবং কোন মেয়ে যদি বিয়ে করে সেখানে দুজন সাক্ষী জেনারেল কন্ট্রাক্টের কথা বলছি। কিছু কিছু তো এক্সেপশনাল আছেই, রিটেন লাগবে, সাক্ষী লাগবে, যেই যে দরকার সেগুলো লাগবে প্রুফ করার জন্য, কোর্টের কারণে কোর্ট যেভাবে প্রসিডিউর বলবে সেই প্রসিডিউরই লাগবে। ঠিক আছে, আমরা বলছি ইন জেনারেল কন্ট্রাক্ট। যেমন আপনি আপনার ওয়াইফকে কিছু দিবেন, আপনি আপনার বন্ধুর সাথে কোনো কিছু করতেছেন, আপনি আমার সাথে কোনো কিছু কন্ট্রাক্ট করলেন, হ্যাঁ, এই জেনারেলটা বলছি আমরা। সেক্ষেত্রে সাক্ষীটা কি কিছু লাগে, এক্সেপশনাল তো আছেই, সেটা নিয়ে আমরা আলোচনা করবো না, যা পরবর্তীতে আসবো। যেমন এখানে বলছি রাইটিং হইতেই হোক, যে এক্সচেঞ্জ হয়, বিল অফ এক্সচেঞ্জে আপনার নির্দিষ্ট পক্ষ আপনার সাইন করতে হবে। হ্যাঁ, প্রমিজরি নোট যদি হয় এখানে সাক্ষী থাকবে, গ্রান্টর যদি হয় এখানে আপনার সাক্ষী থাকবে, কাদের উপস্থিতিতে আপনি সাইন করছেন। ঠিক আছে, সেগুলো থাকবেই, সেগুলো পরে ক্লিয়ার। তাহলে আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন? হ্যাঁ বলেন। স্যার আমাদের সিলেবাসে দেখলাম স্যার কন্ট্রাক্ট অ্যাক্টে এখানে 20% মার্কস ভাগ করা আছে স্যার। 20 না 25? 20 স্যার। আচ্ছা 20, ঠিক আছে। সিলেবাস বলতে আমি তো প্রথম দিনই এগুলো দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। 25 হলে 20 হলে 20, মানে যেটা আছে আর কি, কি আছে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা 19, এই কন্ট্রাক্ট একটা কি জন্য হ্যাঁ হ্যাঁ, কন্ট্রাক্ট অ্যাক্ট বলতে এটাই, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। হ্যাঁ, এটা ব্রিটিশ আমলের তৈরি আইন। হ্যাঁ হ্যাঁ, এটা ব্রিটিশ আমল, ব্রিটিশ, আমরা সাল দেখেই তো বুঝতে পারছি। ঠিক আছে, 1872 এটা তখন ব্রিটিশদের শাসনে ছিল। তারপর যখন ভারতবর্ষ হলো তখন তারা এটার নাম চেঞ্জ করছে, কন্ট্রাক্ট ইন্ডিয়ান কন্ট্রাক্ট। আমরা বাংলাদেশে অবশ্য বলি না বাংলাদেশি কন্ট্রাক্ট, আমরা বলি কন্ট্রাক্ট 1872। তবে স্যার এই কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালের সাথে অস্ট্রেলিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, তারপর হচ্ছে স্যার নিউজিল্যান্ডের কন্ট্রাক্ট অ্যাক্ট, ইংল্যান্ডের কন্ট্রাক্ট অ্যাক্ট অনেকটা সিমিলারিটি আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওইগুলোতে দেখি নাই, আমি ওই পর্যন্ত যাইনি। স্যার বাংলাদেশের অ্যাক্ট বলতে তো কিছু নাই, আমরা তো ইন্ডিয়ানটাই ফলো করি। হ্যাঁ, এখন কন্ট্রাক্ট অ্যাক্ট ইন্ডিয়ান, হ্যাঁ কন্ট্রাক্ট 1872। ইন্ডিয়ানদেরও তাদের কোনো নিজস্ব সক্রিয়তা নাই, এটা ফুললি ব্রিটিশ অ্যাক্ট 1872। ও আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না স্যার আজকে ক্লাসটা খুবই ভালোভাবে পারছি। আর স্যার নেক্সট ক্লাস কি আমাদের হবে সোমবার, মানডে? এখনো জানি না তো, হওয়ার তো কথা, না হলে তো কোর্স শেষ হবে না। ওদিন স্যার গভর্নমেন্ট হলিডে স্যার, গভর্নমেন্ট হলিডে না, এখন ওরা থাকে কিনা এটার কথা আর কি জানি না। দুর্গা পূজার ছুটি স্যার জানি, ওটার জন্য ছুটি আছে। ওরা কি করে আসে কিনা, ওরা আসে কিনা, হোস্ট আছেন, আইসিবিবি কেউ আছেন? ক্লাস না হওয়ার সম্ভাবনাই বেশি স্যার, সম্ভাবনা বেশি। আজকে পাওয়া যায় না, না হলে কি আমাদের সমস্যা হচ্ছে, ওনারা যেভাবে বলছে নভেম্বরের ভিতরে ক্লাস শেষ করতে হবে। নভেম্বরের ভিতরে একটা ক্লাস মিস হলে আপনার মনে করেন 30টা ক্লাস হয় না। ঠিক আছে, তা কোর্স ওরা এমন ভাবে সময় দেয় এবং এমন ভাবে বলে শুরু করে এবং এমন ভাবে শেষ করতে হবে, তখন আর মানে কিছু করার থাকে না। স্যার তাহলে শিডিউল অনুসারে আমাদের এক্সাম কি স্যার ডিসেম্বর বা জানুয়ারিতে হওয়ার কথা স্যার, হবে? হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, আসেন কিনা? আচ্ছা, আমি ইয়াতে, আপনি ইয়াতে আসেন, তাহলে ওখানে আসেন, কথা বলি আপনার সাথে। হ্যাঁ তার মানে কি স্যার আমাদের ডিসেম্বরে এক্সাম হয়ে যাবে? ডিসেম্বর হবে না, না হলেও জানুয়ারি প্রথম দিকে হবে। আপনি ধরে নেন ডিসেম্বরেই।
হ্যাঁ, হোস্ট আছেন নাকি? হোস্ট আছেন? আইসিএমবি কেউ আছেন কিনা? আইসিএমবি কেউ আছেন? তাহলে যদি ক্লাস হয় তাহলে তো আপনারা জানবেনই, এখনই আমরা তো জানতে পারবো তাদের কাছ থেকে। তারা বলছি যে আপনি ইয়াতে আসতে আর জুমে আসার জন্য, জুমে কথা বলবার জন্য। ফোনে আমি বলছি জুমে কথা বলি, কারণ জুমে কথা বলে আপনারা শুনে ফেলবেন সবাই। তাহলে কোনো কোশ্চেন আমরা আশা করি এইগুলা আপনারা ভালো করে দেখবেন। ল অফ কন্ট্রাক্টে আপনারা যেটা করবেন, আমাদের যে মূল যেটা আইন আছে সেখানে আপনার বিভিন্ন এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলো দেখবেন। যদি এক্সাম্পল গুলো দেখি তাহলে আমরা কেস স্টাডি, এগুলোই কেস স্টাডি। এক্সাম্পল গুলো যেগুলো আছে সেগুলোই কেস স্টাডি। এখানে দেওয়া আছে এ বি টিচার, মানে যে যে নামগুলো দেওয়া আছে এই নামগুলা দিয়ে আপনি কেসে সাজানো দিতে পারেন। কেউ আছেন? সাদ্দাম ভাই অথবা তালেব আছেন? স্যার আসি তো স্যার। কথা উত্তর দেন না কেন? স্যার দূরত আসি তো শোনা যায় না স্যার। হ্যাঁ, সোমবারে কি ক্লাস হবে? সোমবার স্যার আপনাদের ছুটি। ছুটি? জি স্যার, সরকারি ছুটি স্যার। তাহলে আমাদের এই যে ক্লাসে যে শিডিউল দিলেন নভেম্বরের ভিতরে শেষ করতে, কিভাবে শেষ করবো? নভেম্বরের ভিতরে শেষ করবার শিডিউল হিসাবে, তাই তো? সমস্যা নাই তো? না স্যার, সমস্যা নাই স্যার। ঠিক আছে, তাহলে সোমবার মনে ক্লাস হচ্ছে না, তাই তো? না স্যার, সোমবার ছুটি স্যার, সরকারি ছুটি স্যার। হ্যাঁ ঠিক আছে, নেক্সট ক্লাস আপনাদেরকে মেল